যে লেআউট অপশনটা আছে এখান থেকে আমি মার্জিনটাকে ঠিক করে নিতে পারি। এখানে প্রথমে একটা মার্জিন অপশন আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো নাম দেখা যাচ্ছে না মার্জিনের। এখন কিন্তু পেজটার মধ্যে যে মার্জিনগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো নীল রঙের যে দাগ দেখা যাচ্ছে এখানে, এই প্রত্যেকটাই কিন্তু মার্জিন। এখানে উপরে নর্মাল আছে, ন্যারো আছে, তো বিভিন্ন মার্জিনের কিন্তু সাইজ বিভিন্নভাবে দেওয়া আছে। আমি যদি নর্মালটাতে খেয়াল করি, এখানে টপ, বটম, লেফট, রাইট আছে কিন্তু। এই টপ বটম মানে কি? টপ মানে উপরের দিকে, আমাদের মার্জিনের উপরের দিকে যতটা ফাঁকা থাকবে ওইটা 1 ইঞ্চি থাকবে, নিচের দিকেও 1 ইঞ্চি, এবং বামে ডানেও 1 ইঞ্চি করে, অর্থাৎ চতুর্দিকে আমার 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে। যেমন এই পেজটা আমার নর্মাল করা আছে, এর এই সাইডে 1 ইঞ্চি ফাঁকা, উপরের অংশটাতেও 1 ইঞ্চি ফাঁকা, এই সাইডেও 1 ইঞ্চি, নিচের দিকেও 1 ইঞ্চি। তো আমি চাইলে এটাকে ছোট করে নিতে পারি। যেমন আমার এখানে আমি যদি একটা লেখা উঠে দিই, এটাকে একটু বড় করে দিই, দূর থেকে ছোট দেখা যাচ্ছে। এই যে আমি যে এখানে লেখাটা লিখছি, এই লেখাটার এই সাইডে ফাঁকা আছে না, উপরেও ফাঁকা আছে, অর্থাৎ চতুর্দিকে আমার 1 ইঞ্চি করে ফাঁকা আছে। তো কখনো যদি হচ্ছে আমার লেখা থাকে অনেকগুলা, আমার যদি জায়গাটাও দরকার হয় খুব বেশি, আমি চাচ্ছি একটা পেজের মধ্যে যেন সবগুলোকে লিখতে পারি, তো সেক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে আমার মার্জিনটাকে। যদি আমি এখান থেকে মার্জিনটাকে ন্যারো করে দিই, তো নর্মালের থেকে এটা আরও অনেকটা কম না? এর লাইনগুলো দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, এই যে আমি লেখাটা লিখছি এটা কিন্তু আরও কী হবে, সাইডে চলে যাবে উপরের দিকে। আমি এখান থেকে ন্যারোতে ক্লিক করলাম, উপরে চলে গেছে, মানে মার্জিনটা আমার কমে গেছে। তো যেহেতু কমে গেছে, আমি আর একটু জায়গা বেশি পাইলাম। আবার আমি যদি চাই যে আমি ফন্টের সাইজটাকেও ছোটো করবো, তাহলেও আমি অনেকটা জায়গা পাবো, কারণ আমার হাতের লেখা যদি বড় হয় তাহলে একটা পেজের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু পেজটা ভর্তি হয়ে যাবে। অনেকেই খাতায় বড় করে লিখে না, যে অল্প কয়েকটা লেখায় পেজ ভর্তি হয়ে যায়, ঠিক একইভাবে। তাহলে আমি হচ্ছে এটাকে ঠিক করতে পারি লেআউট থেকে। মার্জিন, আমার যেটা মার্জিন দরকার আমি এটা এখান থেকে করে নিতে পারবো। আবার এখানে যতগুলো দেওয়া আছে এর বাইরেও যদি আমার মার্জিনটাকে কম বেশি করার প্রয়োজন হয়, আমি যদি আমার ইচ্ছা মতো করতে চাই, তাহলে আমাকে এটা কাস্টম মার্জিন থেকে করে নিতে হবে। এই যে লাস্টে এখানে একটা কাস্টম মার্জিন আছে, এখানে ক্লিক করার পরে এখানে টপ, বটম, লেফট, রাইট আছে। এখানে যতটুকু আমি লিখে দিব, দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব, অতটুকুই হবে এখানে। এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আছে না, এটা আসতেছি সামনেরটাতে, ক্যান্সেল করে দিলাম। এই যে এখানে ওরিয়েন্টেশন একটা লেখা আছে, ওরিয়েন্টেশনে ক্লিক করার পর এখানে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দুইটা লেখা আছে। এই পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ মানে কি একটু দেখে বলেন তো, এটা কি বোঝানো হয়েছে? না, সেন্টারের মতো না। এখানে মানে পোর্ট্রেট মানে একটা পেজ লম্বা অবস্থায় থাকবে, আর ল্যান্ডস্কেপ মানে পেজটাকে ঘোরানো অবস্থায় থাকে। আমি যদি ল্যান্ডস্কেপ করে দিই তাহলে আমার পেজটা ঘুরে যাবে এখান থেকে। এই যে পেজটা আমার ঘুরে গেছে। হ্যাঁ, আর যদি পোর্ট্রেট করে দিই তাহলে লম্বা অবস্থায় থাকবে এটা। তো লম্বা অবস্থায় হয়ে গেল আমার এটা। এরপরে আছে এখানে সাইজ, সাইজের মধ্যে ক্লিক করলাম। প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করার সময় সবগুলা পেজে হচ্ছে আমার লেটার অবস্থায় থাকে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা সাইজ দিতে পারি, তবে আমরা সাধারণত A4 সাইজ করে এটাকে ডকুমেন্টটাকে লেখা শুরু করি। A4 ক্লিক করলাম, দেখেন A4 ক্লিক করার পরে কিন্তু সাইজটা একটু চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল জেড করলাম, দেখেন এটা একরকম সাইজ, এখন আর একরকম আসছে। কন্ট্রোল জেড করার পরে A4 আসছে এটা আমার। এখান থেকে A4 ক্লিক করব। এখানে একটা পেজের নাম দেওয়া আছে, এই যে লিগাল। এই লিগাল পেজটা কোথায় ব্যবহার হয় জানেন? থানায় যে জিটি করে না, ওখানে লিগাল পেজ ব্যবহার করা হয়। এই লিগাল পেজগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে লম্বা অনেকটা। স্টেশনারি দোকানগুলোতে A4 সাইজের পেজ যেমন পাওয়া যায়, লিগাল পেজও পাওয়া যায়। তো আমরা এখান থেকে A4 করে দেব। যদি আমরা A4 না করে দিই, এখানে লিগাল অথবা লেটার করে দিই, আর প্রিন্ট দেওয়ার সময় যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে দেয়, তাহলে আমার পেজটা বের হবে না, আটকে যাবে প্রিন্টারের মধ্যে। কারণ আমার তো প্রিন্টারের মধ্যে সাইজ দেওয়া আছে A4। আমি এখান থেকে A4 করলাম। আর এই যে কলামটা আছে, এই কলামের বিষয়টা পরে আসি। আচ্ছা, কলামটা বুঝাই। যে এখানে কোনো একটা লেখা আমি যদি লিখতে চাই, একটা পেজের মধ্যে 1 কলামে থাকে এটা। যদি আমি এখান থেকে 2 কলাম করি, 2 কলাম আমরা কখন করি? যখন আমি একটা পেজের মধ্যে 2 সাইডে লেখা লিখতে চাই, একটা থাকবে ওই সাইডে, একটা এই সাইডে। আর ধরেন যে আমার একটা পেজ আছে এমসিকিউ প্রশ্নগুলা, আমরা অনেক সময় অনেক পেজে দেখি যে এমসিকিউ প্রশ্ন থাকে হচ্ছে 50টা যদি থাকে, এক সাইডে 25টা থাকে, আর এক সাইডে 25টা থাকে, মাঝখানে একটা লাইন দেওয়া থাকে। ওই কাজটাই আমি এখান থেকে করতে পারি। তারপর এখানে 3 কলাম মানে ওই 3টা কলামেই হবে লেখাগুলা। আমি 3 কলাম করতে চাই।
তো কলামটা আপাতত এখানে দরকার নাই। তো আমি এখান থেকে বায়োডাটা লেখা শুরু করি। আমি এখান থেকে মার্জিনটাকে নর্মাল করে দিলাম, বায়োডাটা লেখা শুরু করে দিই। অনেক ছোট দেখা যাচ্ছে। বায়োডাটা লেখাটাকে সবগুলো বড় করতে চাইলে আমি ক্যাপস লকটা অন করে দিতে পারি। আচ্ছা, এটা পেজটা ছোট হয়ে গেছে, আমি এটা জুম করে দিই। আমি শুধু লিখে দেখাই, পরে আপনারা এটা লিখবেন। বায়োডাটা লিখলাম। এখন বায়োডাটা আমি যাচ্ছি যে এটা মাঝখানে থাকবে। মাঝখানে করতে গেলে আমার কী করতে হবে? এটা সেন্টার করতে হবে। তার আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এখানে সেন্টার। এখন পরের লাইনে আসার জন্য ইন্টার। এখন কি করতে হবে আমাকে? এটা এখন কি করতে হবে লেখার জন্য? আমি যাচ্ছি আমার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, এগুলো লিখবো একটা বায়োডাটাতে। এটাকে অ্যালাইনমেন্ট কি করতে হবে? লেফট করতে হবে। রাইট মানে তো ওই সাইডে চলে গেল, এখান থেকে লেফট। কারণ আমি এটা এই জন্য লেফট করব, আমি এটা সেন্টার করছি, সেন্টার করার পরে বায়োডাটা লিখছি, লিখার পরে ইন্টার করছি, করার পরে মাঝখানেই শুরু হয়েছে, কারণ আমার অ্যালাইনমেন্ট সেন্টার করা আছে। কারণ আমার তো ওটা পরের লাইনটা মাঝখান থেকে নাও হতে পারে। আমি এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম। আমি এখানে দিলাম নেম। আচ্ছা, এই চিহ্নটা ব্যবহার না করে আমি এখান থেকে নেম লেখার পরে ট্যাব বাটনটা ব্যবহার করব। আমি এখান থেকে 4টা ট্যাব ব্যবহার করলাম। 4টা ট্যাব কেন ব্যবহার করলাম আমি এটা এখন বলি। আমি যদি এখান থেকে ডিরেক্ট আমার নাম লেখা শুরু করি, তারপর ইন্টার, এখন আমি ট্যাবটা এই জন্য ব্যবহার করছিলাম কারণ দেখেন আমি আমার নামটা লিখছি ওই জায়গায়, আমি এটা আমারটা এই নাম লেখাটা এখান থেকে শেষ হয়েছে, বাবার নামটা লেখার জন্য এইখানে, তাহলে আমার নামটা থাকতেছে এই সাইডে, বাবার নামটা ওই সাইডে, আবার পরের লাইনটা আবার এই সাইডে চলে আসবে, মানে এলোমেলো হয়ে যাবে লেখাগুলা। তো আমি যাচ্ছি সবগুলাই এক সমানে যেন নিচে নামে, তার জন্য আমি হচ্ছে নাম লেখার পরে ট্যাব ব্যবহার করবো। আমি 4টা ট্যাব ব্যবহার করি কারণ আমি জানি যে আমার পরের লাইনগুলো আরও এটার সামনে যাইতে পারে। শিফট চাপে এটাকে ব্যবহার করলাম। আমরা অনেক সময় এই চিহ্ন ব্যবহার করার সময় যে কোনো চিহ্ন, ফুল স্টপ, কমা, এগুলো ব্যবহার করে আমরা এখান থেকে লেখা শুরু করে দিই। এখান থেকে লেখা দিব না, কারণ একটা স্পেস দিতে হবে। যদি আমি স্পেসটা না ব্যবহার করি তাহলে আমার একটা নীল রঙের একটা মার্ক হয়ে যায় নিচের লাইনটাতে। আমি একটা স্পেস দিলাম, তারপর আমি এটা ট্যাব ব্যবহার করতে হবে। আমি উপরে 4টা ট্যাব ব্যবহার করছি, এই জায়গায় আমার 4টা ট্যাব লাগবে না, কারণ এই জায়গায় আমার লেখাটা বড়, ওই জন্য অনেকটা আগাই গেছে। একটা ট্যাবেই দিলাম। আমি আমার বাবা মায়ের নাম দিয়ে লিখি, আপনারা আপনাদের ট্যাবেই লিখবেন। তারপরে কি দেওয়া যায়? জেন্ডার। আমরা কিন্তু এটা স্পেস দিয়েও ব্যবহার করি অনেকে, কিন্তু স্পেস দিয়ে করা যাবে না। আচ্ছা, আজানটা শেষ হোক, আমি ততক্ষণ লিখি এটা।
আচ্ছা, আপনারা এতটুকু লিখেন, আমি একটু আসতেছি এক মিনিট। ও আচ্ছা, এটাকে সিলেক্ট করতে হবে, আগে লিখে লিখে সিলেক্ট করে তারপরে যে মাঝখানে কোনটা স্ক্রিনশটটা চাপ করছে। আচ্ছা, আপনারা থাকেন, আমি 5 মিনিট আসতেছি। লিখা হয়ে গেছে এতটুকু? আচ্ছা, আমি তাহলে একবারে লাস্টের আরেকটু বাকি আছে, এইটুকু শেষ করে দিই। ও আচ্ছা, তাহলে আমাকে এখানে কি ব্যবহার করতে হবে? ট্যাব ব্যবহার করতে হবে। স্পেস কিন্তু দেওয়া যাবে না, স্পেস দিলেও কিন্তু যাচ্ছে, অনেক সময় দেখা যাবে যে একটু কম বেশি হবে, ওই ডটগুলো নিচে মিলবে না, তার জন্য হচ্ছে এখানে ট্যাব। তো এতটুকু হচ্ছে, আমি যদিও এখানে বড় করে লিখছি কিন্তু আমার জায়গা অনেকটা বেশি লাগে গেছে, তো মূলত আমরা 11 নম্বর অথবা 12 নম্বর সাইজ দিয়ে এটাকে লিখবো। তো এটা যেহেতু বায়োডাটা লিখছি, এর উপরের লাইন হচ্ছে আমার এই যে এটা। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, আমি বড় করছি কারণ আপনাদের জন্য দূর থেকে অসুবিধা না হয় দেখতে। বায়োডাটা লিখছি, আমি চাইলে এটাকে আন্ডারলাইন করে দিতে পারি, আন্ডারলাইন করে দিলাম। তো এতটুকু লেখার পরে
আমার এখানে একটা টেবিল নিতে হবে। আমরা বায়োডাটা অথবা সিভিতে যেমন টেবিল নিয়ে লিখি না, এডুকেশনাল কোয়ালিফিকেশন যে লেখাগুলো আছে, আপনারা দেখেন আমি আর লাস্টে আরেকটু আছে এতটুকু দেখাই দিই, তারপর আপনারা লিখবেন। হ্যাঁ, কোনটা কোনটা দেখি? আচ্ছা, আমি তাহলে এখন টেবিলের কাজটা দেখাই। হ্যাঁ, টেবিল নিতে হবে। যদি আমি একটা সিভি লিখি, অবশ্যই আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এগুলোকে টেবিল আকারে প্রকাশ করতে হয়। তো পরের পেজে আসার জন্য আমি চাইলে এখান থেকে ইন্টারটা চাপে আসতে পারি, অথবা ইনসার্ট থেকে ক্লিক করে পেজ ব্রেকের মধ্যেও আসে লিখতে পারি। তো টেবিল কীভাবে নিতে পারি, এই যে এখান থেকে ক্লিক করে টেবিল। তো আমার দরকার এখানে টেবিল আর রো কলাম। ও সরি, একটা কাজ করতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে টেবিল নিই। একটাতে হচ্ছে এক্সাম বোর্ড পাসিং ইয়ার, এক্সাম নেম আমার এটা এগুলা হচ্ছে স্পেশাল স্টুডেন্ট, তো এখান থেকে মার্জিনটাকে আমি একটু ঠিক করি। আমার লেখাটা 2 লাইন হয়ে গেছে। 2 লাইনটা হওয়ার কারণ হচ্ছে কি, আমার এই যে সাইজটা অনেক বড় আছে, এই জায়গায় সাইজটাকে একটু কমাই দিলাম। এক্সাম নেম, বোল্ড হয়ে গেছে এগুলা। মানে আমার এই যে এটার সাইজটা একরকম, এটা কারণ এগুলাকে সবগুলা যেন একই রকম আসে, তার জন্য আমার কী করতে, সবগুলাকে সিলেক্ট করে এই যে এখান থেকে 16 করে দিলাম, ইন্টার। বোর্ড, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে কি দেওয়া যায়, পাসিং ইয়ার। এসএসসি দিয়েই শুরু করি। হ্যাঁ, সবগুলোই করব, আগে একবার লিখে নিই। আপনাদের পাসিং ইয়ার কত? আমার তো 19। আচ্ছা, এখানে 2022। এখানে আরেকটা লাগবে আমার। আমি আমারটা দিয়ে লিখতেছি, আপনারা আপনাদেরটা দিয়ে লিখবেন, যতগুলো হয় অতগুলাই দিতে পারবেন, এখানে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে এগুলোকে এখন অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্টটা করার জন্য আমি আগে সম্পূর্ণ টেক্সটগুলোকে সিলেক্ট করে নিলাম, করার পর এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। আর এগুলো যেহেতু উপরের দিকে আসছে, এগুলোকে একটু বোল্ড করে দিই। 16, 18 করলে বেশি হয়, 17 করে দিই। 17 করে দিলাম। আর বাকিগুলো যা আছে এমনি থাকবে, এটাকে চাইলে একটু ছোট করে দিই।
এটাকে একটু বোল্ড করতে হবে, যেহেতু এটা আমার মূল বিষয় হচ্ছে এই জায়গায়। বোল্ড করে দিলাম। চাইলে এটাকে কালারও করে দেওয়া যায়। এটাকে এখান থেকে একটু বোল্ড করে দিই। এটার সাইজ কত দিছি? এটা 26, এটাও 26, ঠিক আছে। আচ্ছা, আমার একটা পিকচার ইনসার্ট করার দরকার এখন এই জায়গায়, তাই না? পিকচারটাকে যদি ইনসার্ট করতে হয় তাহলে আমার ইনসার্টে যাইতে হবে, যাওয়ার পরে এখান থেকে পিকচার, তারপর হচ্ছে দিস ডিভাইস। এখান থেকে আমার ডিভাইসে যদি কোনো পিকচার থাকে তাহলে আমি এখান থেকে এটাকে ব্যবহার করতে পারবো, আর না থাকলে তো নাই। আমি চাইলে এটাকেও দিতে পারি। এখানে একটা ইমেজ আছে ডাউনলোড করা, এটাকে দিলাম, ক্লিক করে ইনসার্ট। ইনসার্ট করার পরে পিকচারটা আমার এরকম হয়ে গেছে। আমি চাইলেও কিন্তু এটাকে মুভ করতে পারতেছি না। তার জন্য কী করতে হবে? এই যে অপশনটা আছে আমার, এটার কথা মনে আছে ওই দিন বলছিলাম, এখানে ক্লিক করে এই যে বিহাইন্ড টেক্সট করতে হবে। এটাকে বিহাইন্ড টেক্সট করলাম। এখন আমি এটাকে যে কোনো একটা জায়গায় নিতে পারবো। আমি এটাকে একটু ছোট করে দিই। আমি এটা আপনাদের দেখানোর জন্য একটা ইমেজ ব্যবহার করতেছি। ও আচ্ছা, এখান থেকে পিকচার ফরম্যাটে পিকচারের যে বর্ডার আছে, আমি এখান থেকে একটা কালো বর্ডার করে দিতে পারি। বর্ডার মানে চারপাশে যেটা আছে। তো এইভাবেই আর কি একটা বায়োডাটা লিখে এর মধ্যে রো কলাম টেবিল থাকবে। এই বর্ডারটা, এই যে পিকচারে ক্লিক করতে হবে, এখানে একটা পিকচার ফরম্যাট লেখা উঠবে। এই যে পিকচারে ক্লিক করলাম, পিকচার ফরম্যাটে উঠছে একটা লেখা। তারপর এখান থেকে পিকচার বর্ডার, আমি যে কোনো একটা বর্ডার ব্যবহার করতে পারি, যেটার উপরে কার্সর রাখবো এটাই উঠবে। তাহলে এটা শুরু করে ফেলেন লেখাটা। এটা লিখবেন নাকি আমি আরেকটা অন্য টপিক দেখাবো যখন, তখন সবগুলো একসাথে করবেন? আচ্ছা ঠিক আছে, করেন। আচ্ছা, আমি একটু জুম করে দিলাম আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা দেখেন, এখানে আমরা এর আগে হচ্ছে টেবিল নিলাম, রো কলাম নিয়ে একটা বায়োডাটা লিখছি, পিকচার ইনসার্ট করাটাও দেখছি। এখন ইনসার্টের মধ্যে আমার এখানে কয়েকটা শেপ আছে। এই শেপগুলোকে কীভাবে ব্যবহার করতে হয় আমি এগুলো দেখাই। ইনসার্টের মধ্যে এই যেখানে শেপ আছে, শেপের মধ্যে ক্লিক করলাম, এখানে অনেকগুলো শেপ আছে। এগুলো প্রত্যেকটা শেপ, এগুলো হচ্ছে মানে বিভিন্ন চিহ্নর মতো যে দেখা যাচ্ছে, এগুলাকে আমি চাইলে বিভিন্ন রকম করে তৈরি করে নিতে পারি। এখন এই শেপটাকে আমি কাজে লাগাইতে পারি। আমি যেমন ধরুন যে একটা পতাকা বানাইতে যদি চাই, তাহলে একটা পতাকা দেখতে কেমন, একটা চারকোনা একটা ফ্রেমের মধ্যে মাঝখানে একটা বৃত্ত, তো হ্যাঁ তৈরি করে নিতে পারি যেই জায়গায় আমার যেমনটা লাগে। তো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল, হ্যাঁ যদি আমার কখনো শেপ প্রয়োজন হয়, আমি একটা পেজের মধ্যে বর্ডার দিতে চাই, যেমন হচ্ছে আমি একটা পতাকা বানাইতে গেলে আমাকে চারকোনা একটা ফ্রেমের মতো লাগবে। আমি এখান থেকে একটা শেপ আছে, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল। এটাকে ক্লিক করে কার্সরটা কিন্তু আমার প্লাস আইকনের মতো হয়ে গেছে, কারণ আমার শেপটা ক্লিক করা হয়েছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টারটা যদি একসাথে চাপ দিই, চাপার পরে যদি আমি এটাকে ডার্ক করে এভাবে টান দিই, একটা শেপ কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে এখানে। এটা একটা শেপ। আর এই যে চারকোনার শেপটা বের হইলো, এটার মাঝখানে যে কালারটা আছে এটাকে বলা হয় ফিল কালার। আমি চাইলে এটাকে চেঞ্জও করতে পারি, আবার এটাও রাখতে পারি। একটা পতাকার চারকোনা যে পতাকাটা থাকে, এটার মাঝখানেটা কি সবুজ থাকে না? মানে পুরাটাই আর কি সবুজ থাকে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এখানে হচ্ছে আমি
আমি এটাকে দিলাম, এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল শেপ, এই কালার দিলাম, এটাকে ফিল কালার বলা হয়। আমি এখান থেকে এই যে শেপ ফিলে যাব, অর্থাৎ আমার এই শেপের মধ্যে ক্লিক করে এখান থেকে শেপ ফরম্যাট, তারপর এখান থেকে শেপ ফিল, সে ফিলে ক্লিক করলে অনেকগুলো কালার আছে। আমি যেটা কালারের উপর কার্সরটাকে রাখতেছি ওইটাই আসতেছে আমার। আমি চাচ্ছি সবুজ করে দেওয়ার জন্য, সবুজের মধ্যে ক্লিক করলাম, সবুজ উঠে গেছে। এখন জাতীয় পতাকার মাঝখানে একটা বৃত্ত থেকে লাল, এটার জন্য আমি আবার হচ্ছে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ, তারপর একটা সার্কেলের মতো এই যে এখান থেকে এটাকেই নিলাম, এখান থেকে কন্ট্রোল এবং অল্টার চাপে আমি এটাকে বড় করে নিলাম, এতটুকুই বড় করে ছাড়ে দিলাম। কন্ট্রোল অল্টার চাপলে একসাথে চতুর্দিক থেকে সমানভাবে বড় হয় এটাকে। এখন এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আমি এই যে এখান থেকে ধরে এই জায়গায় দিলাম। এটার কালারটা কি রেড কালার না? এখান থেকে কোথায় যাইতে হবে আমাকে? শেপ ফরম্যাট, তারপরে এখানে শেপ ফিল, শেপ ফিল থেকে লাল কালার, লাল কোনটা, এটা নাকি এটা? এইটা রেড কালার। তো একটা পতাকার মতো তৈরি হয়ে গেছে আমার শেপ দিয়ে, ওইটা তৈরি করা যাবে। তারপর এখান থেকে শেপ আউটলাইন আছে না একটা, এই আউটলাইন মানে কি হচ্ছে, আমার এই যে শেপটাকে নিচ্ছি, এখানে দুইটাই কি শেপ, এটা একটা শেপ, এটা একটা, এটার চারপাশে একটা লাইন দেখা যাচ্ছে না, লাল কালারের বাইরেও অন্য একটা কালারের লাইন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আউটলাইন। এই শেপের মধ্যে ক্লিক করলাম, এটা একটা শেপ, এটা একটা, তো এই বৃত্তর মতো লাল কালারের শেপে ক্লিক করলাম, এখানে আউটলাইন আছে, আউটলাইনের মধ্যে যদি আমি হলুদটা ক্লিক করি তাহলে এটা একটা লাইন। আমি যদি কোনো আউটলাইনে রাখতে না চাই তাহলে এখান থেকে নো আউটলাইন চলে গেছে। এটার মধ্যে যদি কোনো আউটলাইন রাখতে না চাই, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। তো আমার একটা পতাকা হয়ে গেছে না এটা। তো এখন এই যে শেপগুলোকে নিলাম, নেওয়ার পর আমি চাইলে এটাকে পতাকা বানাইতে পারি, আমার মন যেটা চায় আমি ওটাই করতে পারি এখান থেকে। শুধু আইডিয়াটা রাখতে হবে যে আমি এটাকে কি করতে যাচ্ছি। আর তারপর হচ্ছে আমি এইটা শেপকে অ্যালাইন করব। আমরা এর আগে লেখাগুলোকে অ্যালাইন করছিলাম না, আমি তো এটাকে হাত দিয়ে এখানে সারিয়ে বসাই দিছি, তো এটা তো সমান হয়নি, কম বেশিও তো থাকতে পারে। তার জন্য আমাকে এটাকে অ্যালাইন করতে হবে। প্রথমে একটা শেপের মধ্যে ক্লিক করলাম, যেটা শেপের মধ্যে ক্লিক করব ওইটা শেপের মধ্যে এই বৃত্তগুলো উঠবে ডটগুলোর মতো। এখান থেকে অ্যালাইন অবজেক্ট একটা অপশন আছে, এটা, এটাকে বলা হয় অ্যালাইন অবজেক্ট। এখানে ক্লিক করলাম, অ্যালাইন লেফট সেন্টার রাইট, এগুলো তো আমরা জানি যে টপ বটম এগুলোর কী কাজ। এখান থেকে আমি অ্যালাইন সেন্টার করলাম, অ্যালাইন সেন্টার করলাম কি আমার পেজের মাঝখানে চলে আসছে, কিন্তু বৃত্ত জায়গায় আছে, তো বৃত্তটাও স্থান পরিবর্তন করছে এর তুলনায়। এটাতে একটা ক্লিক করলাম, এটাকেও সেন্টার করতে হবে, অ্যালাইন সেন্টার, মাঝখানে চলে আসছে না অটোমেটিক? না, হোমে আসবে না, না হোমের মধ্যে টেক্সটগুলো সিলেক্ট করার পরে আসবে। এটা তো আমার শেপ, শেপে ক্লিক করলে আমার শেপ ফরম্যাটে উঠবে, আর যদি এদিক ক্লিক করি শেপ ফরম্যাট আসবে না, কারণ আমি শেপ নিয়ে কাজ করতেছি, আমি তো টেক্সট নিয়ে কাজ করি না। শেপে ক্লিক করলাম এখানে। তো পতাকাটাতে আমি যদি একটা স্ট্যান্ড দিতে চাই তাহলে আমাকে আবার ইনসার্টে যাইতে হবে, শেপে যাইতে হবে। এই যে রেক্টেঙ্গেল যে আছে একটা শেপ, এই শেপটাকে আমি চাইলে বিভিন্ন রকম আকার আকৃতি দিতে পারি। আমি চাইলে এরকমও দিতে পারি, আবার আমি চাইলে এরকমও করে নিতে পারি। আমি এতটুকু ছাড়ে দিলাম। কিবোর্ড থেকে কার্সর কি আছে চারটা, এই বাটনগুলোকে দিয়েও আমি এখান থেকে নিতে পারি সামনে। আমি এর এতটুকু কাছে আনলাম, একটু জুম করি, জুম করলে বোঝা যায় যে কতটুকু লাগবে। আর বাটন দিয়ে আমি আরেকটু দিলাম, হয়ে গেছে। আবার আমি যদি মাঝখানের এটাকে করি তাহলে এটা কি সামনের দিকে কম বেশি মানে মোটা করা যায় একটু। এখান থেকে শেপ আউটলাইন আছে একটা, আমি চাইলে শেপের কালারটাকে চেঞ্জ করতে চাইলে কি করব, শেপের মধ্যে ক্লিক করব। এটাও কিন্তু একটা শেপ, তাহলে আমার শেপ কটা, এই জায়গায় তিনটা শেপ। এই যে লম্বা করে আছে এটাও একটা শেপ। এই শেপের মধ্যে ক্লিক করে তারপর এখান থেকে শেপ ফিল, যে কোনো একটা কালার, হয়ে গেছে এটা। হ্যাঁ, কোনটা?
এখন দেখেন, আমি তো শেপগুলোকে এখানে এখানে কয়টা শেপ ব্যবহার করছি আমি? চারটা শেপ। চারটা শেপ তো আলাদা আলাদা হয়ে গেছে আমার। আমি যদি কোনো কারণে এটাকে ধরি তাহলে কিন্তু আমার বৃত্তটা থেকে সরে আসছে। এটাকেও করলে মানে সবগুলো আলাদা আলাদা হয়ে হয়ে যাচ্ছে এখান থেকে। তো এরকম করার জন্য যেন না হয়, শেপগুলো যেন অন্যদিকে চলে না যায়, তার জন্য আমাকে গ্রুপ করতে হবে এগুলাকে। আমি কন্ট্রোল যেটা আগের মতো করলাম। এখন গ্রুপ করব কিভাবে? প্রত্যেকটা শেপের মধ্যে ক্লিক করতে হবে কন্ট্রোলটা চাপ দিয়ে। আমি যদি এটা শেপের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এই অপশনগুলো উঠতেছে না চারপাশে সাদা বৃত্তের মতো ডট চিহ্ন, এটাতে ক্লিক করলে এইটাটা বন্ধ হয় কিন্তু ওইটা উঠতেছে। তো এখন আমাকে এটার জন্য কী করতে, যেন এমনটা না হয় ওই জন্য কন্ট্রোলটা চাপে ধরতে হবে কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপে ধরে আমি প্রত্যেকটা শেপের মধ্যে একটা করে ক্লিক দিব। প্রথমে একটা ক্লিক তো করলাম এটাতে, তারপরে ক্লিকগুলো কন্ট্রোলটা চাপে ধরে এটাতে একটা করলাম, এটার মধ্যে একটা করলাম, এটার মধ্যে একটা দিলাম। সবগুলো এখন উঠে আসে না অপশনগুলো ওই ডটগুলোর মতো। এই অবস্থায় আমি কি করব, এটাতে এই শেপের মধ্যে রাইট বাটন ক্লিক করব। করার পর এখানে গ্রুপ নামের একটা অপশন আছে, এই যে গ্রুপ থেকে এই গ্রুপে ক্লিক করলাম। এখন সবগুলাই আমার একরকমে লাগে গেছে, সবগুলাই মানে গ্রুপ করে দিছি। কোনটা কালো দাগ? মানে ওই যে আউটলাইনটা? হ্যাঁ, ওটা শেপের মধ্যে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে শেপ ফরম্যাট থেকে আউটলাইন, কোনটা? এই যে গ্রুপ করাটা। আচ্ছা, আমি এই যে শেপগুলাকে এখানে বসাইছিলাম, এটা তো আমার গ্রুপ করা নাই, তাই না? আমি তো শুধু হাত দিয়ে বসাইছিলাম। যখন কোনো কারণে আমাকে এটাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাইতে হয়, তখন আমি তো ধরে এটাকে টানে এইভাবে নিয়ে আসবো, তখন তো এরকম হয়ে যাচ্ছে। তো এরকমটা যেন না হয়, সবগুলাই যেন একসাথেই নড়াচড়া করে, তার জন্য সবগুলোকে আমাকে কী করতে হবে, গ্রুপ করতে হবে। কন্ট্রোল যেটা আগের অবস্থা দিলাম, এখন গ্রুপ করার জন্য প্রথমে আমি একটা শেপের মধ্যে ক্লিক দিলাম। প্রথম ক্লিকটা এমনিতেই দিলাম, পরের যে ক্লিকগুলো আছে কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপে ধরবো, চাপে ধরার পর প্রত্যেকটা শেপের মধ্যে ক্লিক করবো। এটাতে একটা ক্লিক করলাম, এটা শেপের মধ্যে একটা ক্লিক করলাম, এটা শেপের মধ্যে একটা ক্লিক করলাম। এখন এই অবস্থায় রাইট বাটন চাপে আমাকে গ্রুপে থেকে এই যে গ্রুপের মধ্যে ক্লিক করলেই সবগুলো গ্রুপ হয়ে গেছে। গ্রুপটা করে ফেলেন। না, কন্ট্রোলটা চাপে ধরে ক্লিক করতে হবে, গ্রুপ করে দেন এই যে শেপগুলোকে। প্রত্যেকটা শেপের মধ্যে ক্লিক দেন কন্ট্রোলটা চাপে ধরে। হ্যাঁ, ছাড়ে দেন। ছাড়ে দেওয়ার পর রাইট বাটন চাপেন। সাইডে তো হবে না, আমি তো দেখাইলাম যে ওই তিনটা হবে। না, এটার জন্য কন্ট্রোলটা চাপে ধরে এটাকে ক্লিক দিলাম, এগুলো তো ঠিক দেওয়া আছে, এটাকে ক্লিক দিলাম। প্রত্যেকটাতে একটা করে ক্লিক দিতে হবে। এখন এই অবস্থায় রাইট বাটন চাপে এটাকে আরেকবার করেন। আমি ওই জন্য কন্ট্রোলটা চাপে এটা এখন হয়েছে, ওগুলো হয়েছে। এখন এই সিলেক্ট করা জায়গাটার মধ্যে রাইট বাটন চাপতে হবে। আমি সেটা এত কষ্ট করে মানে ও ওটা মানে সেটা শিখতে পারবে না। না বাইরে তো সেটা করে নিয়ে বাইরে থেকে বুঝতে কি আপনাদের। এখন এই যে শেপগুলোকে নিলাম,
এই শেপগুলোকে নিয়ে আমি কোথায় ব্যবহার করব, তাই না? এই শেপগুলোকে নিয়ে তো আমার কাজটা কি শুধু তো জাতীয় পতাকা তৈরি করা না। হ্যাঁ, যখন আমি শেপের ব্যবহারটা করতে পারবো, আমি চাইলে এটাকে সব জায়গায় ব্যবহার করতে পারবো। এখন আমি চাইলে এখানে পেজের মধ্যে একটা বর্ডারও দিতে পারি শেপ দিয়ে। এখন আমি এখানে কোনটা, না না ওইটা তো এমনি করলেন ওইটা। এখন আমি চাচ্ছি এই যে পেজটা আছে, আমি এখানে একটা বর্ডার দিতে যাচ্ছি শেপ দিয়ে। আমি এই পেজে আসলাম, এখান থেকে ইনসার্টে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে শেপে ক্লিক করলাম। এখান থেকে যে রেক্টেঙ্গেল একটা শেপ আছে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করে আমরা এর আগে এরকম করে নিয়েছিলাম না, যেভাবে ইচ্ছে সেভাবে নিয়েছিলাম। আমি এখন এটাকে এইভাবে নিচ্ছি, এটাকে আরেকটু বড় করে দিই, এটাকে সোজা বের করে দিলাম। এখন এটাকে আমি কি করব, উপরের দিকে আমি একটু জুম করে নিই যেন খুব ক্লিয়ার করে দেখা যায় যে উপরে কতটা গ্যাপ থাকতেছে। হ্যাঁ, এটা যে কোনো কাজেই ব্যবহার করা যায়। কন্ট্রোলটা চাপে ধরে মাউসের স্ক্রল হুইলটাকে ঘুরাইলে হয়ে যায়। আচ্ছা, এইরকম করে আমার এই মাপটা আর নিচের মাপ তো একই, তাই না? এটার উপরেরটা আর নিচেরটা তো একই মাপ, তাই না? তো আমি তো চাইলে এটাকেই আবার কি করতে পারি, ডুপ্লিকেট করে নিতে পারি। এটাতে ক্লিক করে কন্ট্রোল+D চাপলাম, কন্ট্রোল+D দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ওটা থেকে ওটা আরেকটা বের করে নিলাম, কারণ যেহেতু একই মাপের। হ্যাঁ, যেহেতু একই মাপের, কারণ আরেকটা শেপ নিতে গেলে কম বেশি হতে পারে। তো এরকম করে আমি চাইলে শেপ ব্যবহার করে নিতে পারি যে কোনো জায়গায়। আবার আমি এখান থেকে শেপটাকে আরেকটা কাজ করি, দেখেন। আমি এখান থেকে একটা ইনসার্ট থেকে শেপ নিলাম। এই যে রেক্টেঙ্গেল শেপকে নিয়ে আমরা জাতীয় পতাকা দিছিলাম না, একটু আগে আমি উপরে পেজ বর্ডার দিছিলাম। মানে আমি এইটাকে নিয়ে আরেকটা অন্য কাজ করবো। এটাকে একটাকে টানলাম, টানার পরে এখান থেকে আমি শেপ ফিল থেকে এটাকে নো ফিল করলাম। নো ফিল করার পরে হ্যাঁ, কালার আসবে না। এটার মধ্যে ক্লিক করলাম, এটাকে এই নিচের দিকে নিয়ে আসবো, এটাকে গ্রুপ করে দিই আগে। ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিব এখানে। আচ্ছা, আমরা এটা শেপের থেকে টেক্সট বক্সটাই বেশি ভালো হবে। আমি এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিই ইনসার্ট থেকে। এখান থেকে যে টেক্সট বক্স একটা লেখা আছে, এখানে ক্লিক করার পরে যে অনেকগুলো টেক্সট বক্স আছে, এই বক্সটাতে ক্লিক করে আমি এই যে অনেকগুলো লেখা আসলো না, ব্যাক স্পেসটা দিয়ে মিশিয়ে দিলাম। অনেক ছোট দেখা যাচ্ছে না, এটা জুম করে দিলাম। এটাকে কি করব, সিলেক্ট করলাম, করার পরে অনেক ছোট হয়ে গেছে, তার জন্য লেখাটাকে বাড়াইতে হবে। বাড়াইলাম, এটাকে অ্যালাইন কি করা আছে, লেফট করা আছে না, সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিলাম। সেন্টার করলাম। এখন এই সিগনেচার কি হয়, একটা পেজের নিচের দিকে থাকে, এটাকে নিচের দিকে নিয়ে আসি। হ্যাঁ, আমি এটাকে কোন জায়গায় ছেড়ে দিই, এই পাশে। আচ্ছা আচ্ছা, দিলে হইলো একটা। আচ্ছা, এখান থেকে নিয়ে আসলাম। আমার এটা মাঝখানে যে কালারটা ছিল, এটা এই কালারটা আমি এখন দিই নেই। এটাকে কি কালার বলা হয়তো, সে ফিল ফিল কালার, মাঝখানে যে কালারটা থাকে। হ্যাঁ, আচ্ছা দেখতেছি, 1 মিনিট। তো আমি এটাকে এখান থেকে সে ফিলটাকে দূর করে দিছি, ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম। দেখেন তো কি হয়েছে এটা। এটা এখন কি করতে হবে,
হ্যাঁ, মানে ধরে নিলাম এই শেপের মাঝখানে যে একটা কালার থাকে, ফিল কালার, ওই কালারটাকে দূর করে দিছি। দূর করে দেওয়ার পরে এইদিকে ক্লিক করতেছি, কিন্তু সিগনেচার কি এমন হয় বক্স করে? তাহলে আমাকে এটা কি করতে হবে? এই জায়গায় লাইনটাকে দূর করার জন্য কি করতে হবে? আউটলাইনটাকে দূর করে দিতে হবে। ফিল কালার মানে মাঝখানেরটা, আর লাইন মানে হচ্ছে আউটলাইন যেটা। না, এমনি আসবে না এটা। এমনি ইন্টারটা ইন্টারটা চাপতে চাপতে নিচের দিকে আসবে, কিন্তু এই জায়গায় মিলাই দিতে পারবেন না। আমি এইটাকে যে জায়গায় ইচ্ছা আমি ওই জায়গায় দিতে পারবো। আমি এখান থেকে হচ্ছে ক্লিক করে যে শেপ ফরম্যাটে গেলাম, এখান থেকে হচ্ছে একটা আউটলাইন আছে না, আউটলাইন থেকে নো আউটলাইন চলে গেছে এটা। এখন এটাকে চাইলে আমি একটু বোল্ড করে দিতে পারি। বোল্ড করলাম, করার পরে এই যে এখন অনেক সময় সিগনেচারের উপরে একটা লাইন থাকে না, লাইনটাকে নিয়ে আসি। এখান থেকে শেপে গেলাম, এই যে লাইন, এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো দিয়ে শেপ করতে হবে। আর এই যে লাইন আছে না, এই জায়গায় লাইনের মধ্যে একটা ক্লিক করলাম, বাঁকা না, আমি এটাকে যেভাবে টানবো ওইভাবে তৈরি হবে এটা। আমি এইটাকে সোজা করে নিলাম। এখন এই যে লাইনটাকে ছাড়ে দিছি, এখানে কয়েক প্রকার লাইন আছে, কিন্তু অনেকগুলো লাইন আছে। আমার দরকার যেরকম আমি ওরকম করে নিতে পারি। আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম। এখন হচ্ছে এইটাকে এখান থেকে এই সাইডে নিয়ে আসি। এই যে সিগনেচারের উপরে এটাকে ছাড়ে দিলাম, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে, একটু বাঁকা মনে হচ্ছে। তো আমি এখান থেকে এটাকে ছোট করে নিই। না, এই যে হয়ে গেছে, খুব বেশি কোনো কাজ নেই। এখন এটাকে এই যে হয়ে গেছে না আমার, এটা খুবই ইজি আমার কাছে। হ্যাঁ, গোলটা, আচ্ছা গোলটা যদি আপনি নিয়ে আসতে চান ইনসার্ট থেকে একটা, আমি দেখাই আপনার সমস্যাটা, আমি বুঝতে পারছি এটা সমস্যা হয়, এটা এটা ব্যাপার না। এই যে গোলটা এরকম হয়ে যাচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে, এর কারণ কি? আপনি এক হাত দিয়ে এটাকে টানতেছেন, আপনি যত দূর এটাকে টানবেন অত দূরেই হবে এটা। এটা কি ডিমের মতো আকৃতি হয়ে গেছে এটা। আমি যদি এটাকে বৃত্তের মতো করতে চাই, ডিলিট করলাম, আমাকে কন্ট্রোল এবং অল্টারটা চাপতে হবে। এখান থেকে এটা কন্ট্রোল এবং অল্টার চাপে ধরে আমি এটাকে বড় করলাম, এই যে বড় হয়ে গেছে। আপনি একবার ট্রাই করেন, দেখবেন হয়ে যাবে এটা। বেরিয়েছে কি? কোথায়? আচ্ছা, আপনাদের তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি। পরের ক্লাসে আমরা বিজয় বান্নন ইনস্টল করে বাংলা টাইপিংটা একটু দেখবো। কোথায়? দুটা ক্লিক করতে হবে, দাঁড়ান একটু যাই দেখি। আজকে তাহলে এই পর্যন্তই রাখি।